হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালোই আছো। পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছ। তোমাদের সদ্য তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা শেষ হয়েছে। এরপর তোমরা লেগে পড়েছো নিশ্চয়ই অ্যানুয়াল পরীক্ষার জন্য। তো আগামী অ্যানুয়াল পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল তোমাদের সবার প্রতি। ভালোভাবে রেজাল্ট করবে। আর এই অ্যানুয়াল পরীক্ষাতে একটি প্রশ্ন আসবে তোমাদের, যে একটি নির্দিষ্ট চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, এটি সম্পাদ্যের অন্তর্গত। তো সেই সম্পাদ্যটি তোমরা কিভাবে করবে সেটাই আমি আজকে শেখাতে এসেছি। উদাহরণস্বরূপ আমি তোমাদের বইয়ের যে অঙ্ক বইটি রয়েছে তোমাদের, সেই অঙ্ক বইয়ের যে জ্যামিতি চ্যাপ্টারের 14 নম্বর যে অধ্যায় রয়েছে, সেই কোষে দেখি 14 এর 1 নম্বর প্রশ্নটি আমি তুলে ধরেছি এখানে। দেখো 1 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, যে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে, যার এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, সিডি সমান 4 সেন্টিমিটার, ডিএ সমান 3 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। দেখো এই সম্পাদ্যটা তোমরা পরীক্ষায় করবে, কম সময় লাগবে, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি, তো খুব সহজ সরলভাবে ডিটেলস বোঝানোর জন্য আমার একটু সময় লাগবে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তোমরা ধৈর্য ধরে কিন্তু সেটা দেখে নেবে, ঠিক আছে? এখন তাহলে শুরু করছি আমি এই সম্পাদ্যটি। তাহলে প্রথমেই বলছি যে কোনো নির্দিষ্ট চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হলে সর্বপ্রথম তোমাকে সেই নির্দিষ্ট পরিমাপ বিশিষ্ট চতুর্ভুজটি অঙ্কন করে নিতে হবে। এখন এক্ষেত্রে একটা কথা বলা আমার প্রয়োজন, যে তোমরা তো পরীক্ষাতে বা খাতাতে করবে পেন্সিল কম্পাসের সাহায্যে, ফলে ওই যে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এগুলো তোমরা খুব সহজেই মেপে নিতে পারবে। কিন্তু আমি যেহেতু বোর্ডে করাচ্ছি তোমাদের জন্য, তাই ওই সেন্টিমিটার একক আমি যদি ব্যবহার করি বোঝানোর জন্য, তাহলে কিন্তু আমার খুব অসুবিধা হবে। এই বড় বড় স্কেল বা বড় বড় কম্পাসের সাহায্যে করানো সেটা সম্ভব নয়। তাই আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি ওই যে প্রশ্নে যে বর্ণনা করা আছে সেন্টিমিটার এককে, সেই 1 সেন্টিমিটারকে আমি কিন্তু প্রথমেই আমি বলে দিচ্ছি, 1 সেন্টিমিটারকে আমি 2 ইঞ্চি ধরে নিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা কিন্তু সেটা ভুলেও করবে না পরীক্ষার হলে, ঠিক আছে? আমি সুবিধার জন্য, যেহেতু আমি বোর্ডে করাচ্ছি, বারবার বলছি যেহেতু আমি বোর্ডে করাচ্ছি, তাই সেন্টিমিটার একক নিয়ে এই বোর্ডে কাজ করা সম্ভব নয়। তাই আমি 1 সেন্টিমিটার এককটাকে আমি 2 ইঞ্চি ধরে নিচ্ছি এবং সেই হিসাবে আমি অঙ্কটি করে দেখাচ্ছি। তোমরা কিন্তু ওই সেন্টিমিটার এককেই ব্যবহার করবে, ইঞ্চি ভুলেও করবে না, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কি করছি, ওই সরল রেখাগুলোকে আমি এঁকে নিচ্ছি। দেখো এবি সমান 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে যেহেতু 1 সেন্টিমিটার সমান 2 ইঞ্চি, তাহলে 5 সেন্টিমিটার মানে 5 দুগুণে 10 ইঞ্চি হবে। তাহলে 0 থেকে আমি 10 নিলাম, ঠিক আছে? এটি হলো এবির দৈর্ঘ্য। এবির দৈর্ঘ্য সমান 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চি নিলাম, তোমরা কিন্তু 5 সেন্টিমিটারই নিবে। এরপর আছে বিসি সমান 6 সেন্টিমিটার। তো বিসি সমান যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে 6 দুগুণে 12 ইঞ্চি হয়। তাহলে 0 থেকে 12 নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বিসি। বিসি সমান 12 ইঞ্চি। এরপর আছে সিডি সমান 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার এর অর্থ আমার ক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 4 দুগুণে 8 ইঞ্চি। 8 ইঞ্চি, এটি হলো সিডি, 8 ইঞ্চি সিডি। আরেকটি আছে ডিএ সমান 3 ইঞ্চি, 3 সেন্টিমিটার। আমার ক্ষেত্রে হবে সেটা 3 দুগুণে 6 ইঞ্চি। 6 ইঞ্চি, এটা হলো ডিএ সমান 6 ইঞ্চি।
আবারও বলছি, তোমরা কিন্তু ভুল করেও ওই 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি লিখবে না। তোমরা কিন্তু যেটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এগুলোরই ব্যবহার করবে, ঠিক আছে? এখন সম্পাদ্যটা করার আগে আমি কয়েকটা কথা বলছি যে তোমরাকে প্রথমে নিয়মটি জানতে হবে যে একটা নির্দিষ্ট চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিভাবে আঁকতে হয়। না, প্রথমে চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে চতুর্ভুজটি আঁকার সময় যেটা সব থেকে লম্বা বাহু সেটাকে আমরা ভূমি ধরে নিচ্ছি এখন। তাহলে বিসি সমান 6 সেন্টিমিটার, এরকম জায়গায় করছি। 6 সেন্টিমিটার মানে 6 দুগুণে 12 ইঞ্চি, 6 দুগুণে 12 ইঞ্চি। আমি এখানে 12 ইঞ্চি নিয়ে নিলাম। আরেকটা কথা বলছি, এখানে একটা দাগ দিয়ে দিলাম আমি, আর এখান থেকে আবার বর্ধিত করে কিছুটা অংশ নিয়ে নিলাম, যেটা আমাদের পরে কাজে লাগবে। যেখানে আমি দাগ দিয়েছিলাম এটাই হচ্ছে তোমার বিসি বাহুর দৈর্ঘ্য 12 ইঞ্চি, 12 ইঞ্চি। এরপর কি করবে, প্রথমে কোণটি কিন্তু নিয়ে নিবে। কোণটি যত ডিগ্রি এখানে বলা হয়েছে 60 ডিগ্রি, যদি 45 ডিগ্রি বলা থাকে তখন আমাকে 45 ডিগ্রি নিতে হবে, যদি 75 ডিগ্রি বলা থাকে 75 ডিগ্রি নিতে হবে। কিন্তু সেটি ওই প্রোটেক্টরের সাহায্যে না নিয়ে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যেই এঁকে দেখাবে। তো আমার কাছে এখন ধরো এটি রয়েছে পেন্সিল কম্পাস। তো এটা কিভাবে করবে না, কোণটি কিন্তু ওই যে ভূমির বাম দিকের যে বিন্দুটির শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুতে কিন্তু আঁকবে। তাহলে এবিসি যে কোণের নামকরণ করা, কোণটির যে নামকরণ এবিসি, তাহলে এবিসিটা তোমার মিলবে। তাহলে এদিকে এ, এদিকে বি, এদিকে সি, তাহলে এখানেই হচ্ছে কোণটি। তাহলে এখানে 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবে তোমরা নিশ্চয়ই জানো, সবাই জানো। 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে এই শীর্ষবিন্দুতে একটি চাপ নিতে হয়, এবং সেই একই চাপ নিয়ে আবার এখান থেকে একবার কেটে দিতে হয় এইভাবে। তাহলে যে বিন্দুটি পাওয়া গেল সেই বিন্দুটি যদি আমরা এবারে বি শীর্ষবিন্দু এবং নতুন যে ছেদ বিন্দু এটিকে যদি আমরা স্কেলের সাহায্যে যদি আমরা টেনে দিই তাহলে কিন্তু 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে যাবে। দেখো এইভাবে 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 তুমি এখন বিনা মাপে নিয়ে নিবে, কোনো অসুবিধা নেই, নিজের সুবিধা মতন নিয়ে নিবে। তাহলে এটি হলো 60 ডিগ্রির কোণ, এটি হলো 60 ডিগ্রির কোণ যার নাম এবিসি। এখন এ বিন্দুটা আমি কোথায় বসাবো সেটা কিন্তু আমাকে মেপে বসাতে হবে। যেহেতু এ যদি আমি এখানে দিই তাহলে এবির দৈর্ঘ্য হতে হবে 10 ইঞ্চি, আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে হবে 5 সেন্টিমিটার। তাহলে এটা আমি কোথায় বসাবো, আন্দাজে তো বসাতে পারবো না। তাহলে বি থেকে এ দূরত্ব 10 ইঞ্চি যেন হয়, তাহলে সেইভাবে আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি মোটামুটি এই যে এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে 10 ইঞ্চি, তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি 5 সেন্টিমিটার হবে, এটা হচ্ছে 10 ইঞ্চি। তাহলে এটাকেও আমি এখানে দাগ দিয়ে দিলাম, এর নাম দিয়ে দিলাম এ, এখানে দাগ দিয়ে দিলাম। এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এবির দৈর্ঘ্য হয়ে গেল 10 ইঞ্চি, 10 ইঞ্চি। তোমাদের ক্ষেত্রে হবে 5 সেন্টিমিটার। এরপর দেখো কি করতে হবে, যদি এদিকে এ হয়, এদিকে যদি বি হয়, এদিকে যদি সি হয়, তাহলে নিশ্চয়ই এইদিকে কোনো না কোনো জায়গায় ডি হবে। এবং কোনো না কোনো জায়গায় আন্দাজে দিলে তো হবে না, যে কোনো জায়গায় বসিয়ে তো সিডি আর এডি যোগ করে দিলে হবে না, তোমাকে তো মিলাতে হবে। যে সিডির দৈর্ঘ্য যেমন 8 ইঞ্চি হয়, তোমাদের ক্ষেত্রে 4 সেন্টিমিটার, আর ডি এ সমান তোমাদের ক্ষেত্রে যেন 3 সেন্টিমিটার, আমার ক্ষেত্রে 6 ইঞ্চি যেমন হয়, ঠিক আছে? তাহলে এখন কি করবে না, সিডি এখান থেকে এখানে যদি সি হয় তাহলে এদিকে হবে ডি, তাহলে সিডি এর দৈর্ঘ্যটা আমরা মেপে নেব।
সিডির দৈর্ঘ্যটা মেপে নেব, আর এখানে একটা আমরা দাগ দিয়ে দেব। আর এডি সমান 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চিটাকে আমরা এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে 6 ইঞ্চি কেটে দিব। বাস, এই যে ছেদ বিন্দু, এটির নাম হলো ডি। এবার দেখো, সিডির দূরত্ব 8 ইঞ্চি হবে, এডির দূরত্ব 6 ইঞ্চি হবে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হবে। তাহলে এরপর এটিকে যোগ করে দাও, এটিকে যোগ করে দাও, আর এটিকেও যোগ করে দাও। তাহলে আমরা কিন্তু ওই অঙ্কে যে ডেসক্রিপশন দেওয়া আছে যে কোন চতুর্ভুজের কোন বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, কোন কোণের মান কত ডিগ্রি, সেই মাপ অনুসারেই কিন্তু আমরা চতুর্ভুজটি এঁকে ফেললাম। এরপরের আসছে দ্বিতীয় স্টেজ, অর্থাৎ এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকার নিয়মটি আমি বলে দিচ্ছি। যে প্রথমে ধরো এই যে কোণটি রয়েছে সেই কোণটির এদিকে ত্রিভুজটি হবে, এদিকে কিন্তু করতে মানে হবে না, এদিকে করতে হবে। তাহলে ত্রিভুজটির খুব সুন্দরভাবে মানে সহজেই তৈরি হবে। তো তাহলে দেখো এখানে কি করবে না, যদি আমি এদিকে ত্রিভুজটা আঁকার চেষ্টা করি তাহলে এসি কর্ণকে যোগ করে দিতে হবে। প্রথমে এসি কর্ণকে যোগ করে দাও, এসি কর্ণকে যোগ করা হলো। এরপর এসি কর্ণের সঙ্গে সমান্তরাল করে ডি বিন্দু থেকে আরেকটি ডিই সরলরেখা নাও, যেটি বিসি এর বর্ধিতাংশে কোথাও না কোথাও ছেদ করবে। তাহলে দেখো এবারে সমান্তরাল সরলরেখা কিভাবে আঁকা যায় না, আমরা জানি যে সমান্তরাল সরলরেখা কাকে বলে না, যাদের একান্তর কোণ, যখন দুটি কোনো সরলরেখাকে কোনো একটা ছেদক ছেদ করবে এবং তখন যদি একান্তর কোণগুলি সর্বসম হয়, আমি কয়েকটা উপপাদ্য আমি দিয়েছি মনে হয় ভিডিওতে, তোমরা দেখে নেবে, ওটাতে পরিষ্কার করে বলা হয়েছে। যেমন জেড বা উল্টো জেড বা এন বা উল্টো এন, এগুলো যদি সমান্তরাল, মানে জেডে যদি এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল হয়, এটি যদি ছেদক হয় তাহলে একান্তর কোণগুলি সর্বসম হবে। এটিরও ঠিক একই, এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয়, এটি যদি ছেদক হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ হবে। আবার এর এই যে এন, এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান্তরাল হয়, এটি যদি ছেদক হয় তাহলে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ হিসাবে সর্বসম হবে। আবার ঠিক এইভাবে এটিরও এই কোণ সমান এই কোণ একান্তর কোণ হিসাবে সর্বসম হবে। তাহলে একান্তর কোণগুলি যদি আমরা সমান করে করে করতে পারি তাহলে কিন্তু বাহুগুলি অটোমেটিক্যালি সমান্তরাল হবে। তাহলে দেখো এখন তাহলে এই যে একটি কোণ রয়েছে, এই কোণটি যে রয়েছে, এই কোণটির মানে সঙ্গে সমান করে এই দিকে এই অংশে তোমাকে একটি কোণ আঁকতে হবে, এই কোণের মান যেন সমান করে হয়। তাহলে কিভাবে করবে সেটা দেখো না, প্রথমে তুমি এটিকে এখানে বসাবে, বসাবার পরে তুমি এটিকে একবার এইভাবে দাগ দিয়ে দাও। আবার এটিকে এখানে বসার পরে এদিকে একবার দাগ দিয়ে দাও। ঠিক আছে, এরপর এই যে দাগ দুটির মধ্যে যে দূরত্ব, এই দাগটি বটে, কোনটি নিলাম, হ্যাঁ এটিই বটে, এই যে এইটির যে চওড়াটা, এই চওড়াটা যদি সমান হয় তাহলে কিন্তু সমান্তরাল সরলরেখা হবে। তাহলে দেখো এবারে আমরা কি করছি, এটিকে আমরা
এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটিকে আমরা এইভাবে আমরা টেনে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এসি কর্ণের সঙ্গে একটি নতুন সরলরেখা টানা হলো, যেটি কিন্তু এসির সঙ্গে একদম সমান্তরাল। যেহেতু এই কোণের সঙ্গে এই কোণটি সমান, কিন্তু এরা একান্তর কোণ, অতএব বাহুগুলি সমান্তরাল। এখন সেই নতুন যে সরলরেখাটি টানলাম সেটির নাম দিয়ে দাও ডিই। আর বি সি এর যে বর্ধিতাংশকে এফ পর্যন্ত আমরা আগেই টেনে নিয়েছি। এই জন্য যে এখান থেকে যদি আমরা বিসি নিতাম তাহলে এটিকে আবার বাড়াতে হতো, তাহলে সরলরেখাটা হয়তো একদম সোজা না হতে পারত। সেই জন্য আমরা আগেই সেটা টেনে রেখে দিয়েছি। এরপর কি করা হবে, যে তাহলে আমরা কি করলাম না, এসি কর্ণ টানলাম। এসি কর্ণ টানার পর এসি কর্ণের সঙ্গে সমান্তরাল করে ডি বিন্দু থেকে একটা সরলরেখা টানলাম ডিই, যেটি বি সি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করলো। এখন এরপরে কি হবে না, এ এবং ই যোগ করে দাও। এ ই যোগ করে দাও, এই যোগ করে দাও। তাহলে দেখো এরপর কি আমরা দেখতে পাচ্ছি না, এ বিই এই একটি কিন্তু ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এই ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু ওই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আমি প্রমাণ করেও দেখিয়ে দেব তোমাদেরকে। তোমাদের যে যদি মনে সন্দেহ থাকে, সন্দেহ আমি দূর করে দিব। তো মোটামুটি এইভাবে তোমরা অঙ্কনটি করবে। পরীক্ষাতে কোনো সময় দেওয়া থাকে যে কোনো প্রমাণের প্রয়োজন নেই, কিন্তু তোমাদের মানে সুবিধার জন্য আমি সেটি প্রমাণ করিয়েও দেখিয়ে দিচ্ছি এখনই। তো এইভাবে তোমরা আঁকবে। সংক্ষেপে সমস্ত যে পদ্ধতিটি আমরা এখন পর্যন্ত করলাম সেটিকে আমি সংক্ষেপে আবার বলছি। প্রথমে তোমরা নির্দিষ্ট পরিমাপের চতুর্ভুজটি অঙ্কন করে নিবে। চতুর্ভুজটি অঙ্কন করার সময় আগে যে বাহুটি বা তুমি একটা রাফ কাগজে তুমি কিভাবে কোন দিকে এ হবে, কোন দিকে বি হবে, কোন দিকে সি হবে, কোনখানে ডি হবে, মানে ডান দিক বাম দিক উপর দিক নিচ দিক, এটা একটা রাফে করে নেবে। রাফে করে মিলিয়ে দেখে নেবে যে তোমার মাপ অনুযায়ী তুমি চতুর্ভুজটি ওইভাবে হবে কি না। ঠিক আছে, তাহলে প্রথমে চতুর্ভুজটি এঁকে নেবে এবং চতুর্ভুজটি আঁকার সময় যে কোণের যদি কোনো উল্লেখ থাকে, যে যেমন এখানে দেওয়া আছে এবিসি কোণের মান 60 ডিগ্রি হতে হবে, তার আগে কোণটি তোমাকে কিন্তু মেপে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা চতুর্ভুজটি আঁকবে। এরপর যে স্টেজটা আছে সেটা হচ্ছে যে চতুর্ভুজটি সম্পূর্ণভাবে অঙ্কন করার পর সেই চতুর্ভুজের একটি কর্ণ টানবে এবং ডি বিন্দু থেকে সেই কর্ণের সঙ্গে সমান্তরাল করে আরেকটি সরলরেখা টানবে, যেটি বিসি এর বর্ধিতাংশকে এখানে মানে কোনো জায়গায় ছেদ করবে। সেই যে ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দুকে তোমরা যোগ করে দিবে। তাহলে ছেদ বিন্দু এ এবং এখানে এই শীর্ষবিন্দু এ এবং এখানে ছেদ বিন্দু ই যদি যোগ করা হয়, তাহলে দেখো আমি একটা সুবিধার জন্য, আবার তোমাদের সুবিধার জন্য আমি একটু হালকা এটাকে রং করে দিচ্ছি, একটু হালকা রং করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একটা আমরা যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজটি কিন্তু হচ্ছে এটি। আশা করি বুঝতে পারছ। এই যে একেবারে হালকা রং করে আমি ভরে দিলাম ত্রিভুজটি, সেই ত্রিভুজটি কিন্তু হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এরপর আমি দেখাচ্ছি আমরা কিভাবে মেনে নিব যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল এবং এই চতুর্ভুজের ক্ষেত্রফলটি সমান সমান। দেখো আমরা একটা উপপাদ্যতে পড়েছি, তোমাদেরও হয়তো মনে আছে, যে যদি দুটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল পরস্পর সমান হয়। এটি কিন্তু আমরা জানি, তোমরাও জানো। তাহলে সেই যে আমাদের আগের শিক্ষা সেটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে প্রমাণ করতে পারি। দেখো কিভাবে,
ধরে নাও এখানে এই যে এসিডি, এসিডি, আবার দেখো আমার আমার হাতটাকে লক্ষ্য করো, এসিডি একটা ত্রিভুজ, আবার এসিই আরেকটা ত্রিভুজ। দেখো আমি বারবার আমি চক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজ একটি মানে দুটি ত্রিভুজ একই ভূমি এসির উপর অবস্থিত আছে। আছে কি না আছে বলো, আবার বলো। এসিডি এর ভূমি এসি, আবার এসিই এরও ভূমি এসি। তাহলে একই ভূমি এসির উপর অবস্থিত, আর একই সমান্তরাল যুগল মানে এসির সঙ্গে সমান্তরাল তো ডি বটে, সেইভাবে তো আমরা অঙ্কনই করেছি। তাহলে এই দুটি ত্রিভুজ কি হলো, একই ভূমির উপর আছে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, অতএব এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। অতএব আমরা লিখতে পারি এখানে ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি সর্বসম লিখতে পারি ত্রিভুজ এসিই, এসিই। এখন এই যে আরেকটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এবিসি, এবিসি দেখো আমি আবার দেখাচ্ছি এবিসি। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার সঙ্গে একবার এটিকে যোগ করে দাও, আর এই ত্রিভুজটার সঙ্গে একবার এটিকে যোগ করে দাও। তাহলে আমরা যদি দুই দিকে যদি যোগ করি, যে ত্রিভুজ এসিডি যোগ ত্রিভুজ এবিসি, এবিসি সমান আমরা করতে পারি ত্রিভুজ এসিই, এসিই যুক্ত ত্রিভুজ এবিসি, এবিসি। অর্থাৎ এবিসি ত্রিভুজকে আমরা দুটো ত্রিভুজের সঙ্গে পৃথক পৃথকভাবে যোগ করে দিছি। যদি বলা হয় যে 3 সমান যদি মানে এক্স সমান যদি ওয়াই হয়, আর এক্সের সঙ্গে যদি 3 যোগ করে দেওয়া হয়, আর ওয়াইয়ের সঙ্গে যদি 3 যোগ করে দেওয়া হয়, তাহলে বাম দিক ডান দিক অটুট থাকে। তাহলে ঠিক একইভাবে এই ত্রিভুজের সঙ্গে মানে এডিসি বা এসিডি, এসিডি ত্রিভুজের সঙ্গে এবিসি একবার যোগ করছি, আবার এসিই এর সঙ্গে এবিসি যোগ করছি। তাহলে কি হচ্ছে, এই এবিসির সঙ্গে যখন এডিসি যোগ করছি বা এসিডি যোগ করছি, তখন আমার পাচ্ছি চতুর্ভুজ, চতুর্ভুজ এবিসিডি পাচ্ছি, এবিসিডি পাচ্ছি। এরপরে আমরা যখন এসিই ত্রিভুজের সঙ্গে যখন আবার এবিসি যোগ করে দিচ্ছি, তখন কিন্তু বড় ত্রিভুজ এবিই পাচ্ছি, বড় ত্রিভুজ এবিই পাচ্ছি। তাহলে হয়ে গেল এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট নতুন একটি ত্রিভুজ এবিই। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই সম্পাদ্যটি করবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলি যে এই অঙ্কটি যে পরীক্ষাতে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। সেখানে প্রীতমের জায়গায় হয়তো আরও অন্য কারো নাম থাকতে পারে, কিংবা এই যে বাহুগুলির মাপ যে দেওয়া আছে সেগুলো নাও থাকতে পারে, অন্য অন্য মাপ দেওয়া থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পদ্ধতিটা, যে একটি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ কিভাবে আঁকা যায়, সেটি তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিলাম। তোমরা বারবার প্র্যাকটিস করবে, প্রয়োজনে ভিডিওটিকে বারবার দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আর কিছু বলছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো এবং খুব খুব পরিশ্রম করো, খুবই পরিশ্রম করো, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। এই বলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।